বাবা আমার জন্য কিছুই করেনি, না কিনে দিয়েছে গাড়ি, না দিয়েছে ভালো বাড়ি। ছেলে যখন জোর গলায় এইসব কথা বলে বাবার সম্পর্কে মায়ের কাছে অভিযোগ করছিল, তারপরের দিনই ঘটল একটা ঘটনা। এমন কিছু ঘটল যার পর ছেলে বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকলো। কি হয়েছিল সেদিন, সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। অসিতবাবুর বয়স এখন ৬৮ বছর। তিনি শিক্ষকতা করতেন। ৮ বছর হলো অবসর জীবনযাপন করছেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, তাই সকলেই তাকে খুব সম্মান করেন। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন পরোপকারী শিক্ষক। স্কুলের পেশাগত শিক্ষকতা করা ছাড়াও সারা জীবন তিনি বহু ছাত্রছাত্রীকে শিক্ষা দান করেছেন, কিন্তু তাদের কাছ থেকে তিনি জীবনে একটা পয়সাও নেননি। উল্টে কোনো দুস্থ ছাত্রছাত্রী বই খাতা কিনতে না পারলে তাকেও তিনি যথাসাধ্য সাহায্য করেছেন। কোনো গরিব ছাত্রছাত্রী তার বাড়িতে পড়াশোনা করতে এলে বাড়িতে গিয়ে ঠিকমতো খাবার জুটবে কিনা তিনি জানতে পারলে তাকে না খাইয়ে ছাড়তেন না। এই সমস্ত কাজের মধ্যে তিনি এক অদ্ভুত আনন্দ অনুভব করতেন এবং এখনো করেন। তবে কেউ কেউ তাকে বলতেন যে তিনি যদি টিউশনির পয়সা নিতেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারতেন। তবে এ কথা শোনার পরও অসিতবাবুর অবশ্য কোনোদিন কোনো আফসোস হয়নি। তিনি জানতেন শিক্ষকতাই তার পেশা এবং শিক্ষা দান করাই তার নেশা। তবে সেই শিক্ষকতার জন্য সরকার তাকে বেতন দিয়ে থাকেন, তার আর্থিক সুরক্ষা রয়েছে। তার মতো একটি অতি সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে বড় হয়েছেন। ছোটবেলায় দেখেছেন নিম্নবিত্ত পরিবারের মানুষজন ও ছেলে মেয়েদের কত কষ্ট করে দিন যাপন করতে হয়। ডাল ভাত দুবেলা দুমুঠো কোনো রকমে জুটে গেলেও শখের খাওয়া পড়া তাদের ভাগ্যে জোটে না। সেই রকম একটা পরিবার থেকে উঠে এসে হাই স্কুলের সরকারি চাকরিটা পাওয়ার পর নিজেকে খুব ভাগ্যবান মনে করেছিলেন। আগের কষ্টের দিনগুলোর কথা অসিতবাবুর খুব ভালোভাবে মনে আছে। চাষবাস করে অনেক কষ্টের মধ্যে সংসার চালাতে চালাতে তার বাবা যখন হঠাৎ করে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন, তখন দু চোখে অন্ধকার দেখেছিলেন অসিতবাবু। কারণ তিনিই ছিলেন বড় ছেলে, পড়াশোনা কমপ্লিট করে চাকরির চেষ্টায় আছেন। বাকি দুই ভাই দুই বোন তখনও পড়াশোনা করছে। বাবার মৃত্যুতে মাও খুব ভেঙে পড়েছেন। এই অবস্থায় সমস্ত দায়িত্ব তার উপরে এসে পড়েছিল। কিন্তু তিনি না জানতেন ভালোভাবে চাষবাস, আর না ছিল অন্য কোনো ইনকাম। সেই সময় গ্রামের অনেকেই তাকে বলেছিল টিউশনি শুরু করতে। যদিও তারাই আবার বলেছিল তবে গ্রামে টিউশনি করে কিছু হবে না, তাই শহরে যেতে পারলে ভালো হয়। কিন্তু তখন সংসারের ওই অবস্থা, তার উপরে নিজের কাছে কোনো টাকা পয়সা নেই, তাই শহরে গিয়ে থাকা খাওয়া তার পক্ষে খুবই অসম্ভব। তাছাড়া প্রথমেই নতুন জায়গায় গিয়ে টিউশনির ছাত্রছাত্রী জোগাড় করা সেটাও কষ্টকর। এইভাবে তাদের পুরো সংসার এবং অসিতবাবু যখন দিশেহারা হয়ে পড়েছিলেন, তখনই উপরওয়ালার আশীর্বাদ তাদের পরিবারের উপর এসে পড়েছিল। আর সেই আশীর্বাদের দানস্বরূপ অসিতবাবু কয়েক মাস পরেই হাই স্কুলের চাকরিটা পেয়ে গেলেন। অসিতবাবুর চিন্তা দূর হলো, আর হাসি ফুটল তার পরিবারের লোকেদের। তার শিক্ষা, তার জ্ঞান, ভালো রেজাল্ট তাকে এবং তার পরিবারকে আর্থিক সুরক্ষা দিল। তাই তিনি নিজে শপথ নিলেন স্কুলের বেতন ছাড়া অন্য ছাত্রছাত্রীদেরকে টিউশনি পড়ালে তাদের থেকে কোনো টাকা নেবেন না। তার মনে পড়ল তাদের আর্থিক দুরবস্থার কথা ভেবে তার গ্রামের এবং পাশের গ্রামের টিউশনি মাস্টাররাও তার কাছে টাকা নিতেন না। তাই তিনি ঠিক করলেন গরিব বড়লোক কোনো ছাত্রছাত্রীকে টিউশনি পড়ালে তাদের কাছ থেকে কোনো টাকা নেবেন না। এরপর তিনি তাদের জমি জমাগুলো লোক দিয়ে চাষ করাতে থাকলেন এবং শহরে এসে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে স্কুলের চাকরিটা করতে থাকলেন। তার গ্রামের বাড়ি থেকে শহরের স্কুল অনেক দূরত্ব না হলেও প্রতিদিন আসা যাওয়া করার মতো নয়। তবে চাষবাস দেখাশোনার জন্য মায়ের বা বাড়ির কোনো দরকারে সপ্তাহের মাঝেও তিনি বাড়ি যেতেন। তাই শুরুর দিকে টিউশনির পর অনেকেই যেচে পয়সা দিতে এলেও তিনি নিতে শুরু করেননি। কারণ তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি পয়সা নেবেন না। তিনি জানতেন তার খাওয়া পড়ার কোনোদিনই অভাব হবে না।
সেই সাথে তিনি ভাই বোনদের পড়াশোনা, বোনেদের বিয়ে এসবের খরচও তিনি বেতনের টাকা থেকেই করতে পারবেন। সেই শুরু। তারপর থেকে মন দিয়ে শিক্ষকতা করা, অবসর সময় টিউশনি পড়ানো, বাড়িতে গিয়ে চাষবাস ও অন্যান্য কাজ দেখাশোনা করা, এভাবেই জীবনের অনেকগুলো দিন পেরিয়ে গেল। এর মাঝে ভাই বোনদের পড়াশোনা এক এক করে কমপ্লিট হলো, দুই বোনেরও বিয়ে দিতে হলো। এই করতে করতে তিনি নিজে 38 বছর বয়সে বিয়ে করলেন। মা এবং অন্যান্য সকলেই তাকে আরো আগে বিয়ে করে নিতে বলেছিলেন, কিন্তু অসিতবাবু রাজি হননি। কারণ তার স্ত্রী এসে তার ভাই বোন এবং সংসার সবকিছু তার মতো করেই দেখবেন, এমন নিশ্চয়তা তিনি পাননি। তাই বোনেদের বিয়ে, ভাইদের প্রতিষ্ঠিত সমস্ত কিছু করে যখন বিয়ে করলেন, তখন তিনি দেখলেন তিনি ভুল ছিলেন। কারণ তার সহধর্মিণী সবিতা দেবীও খুব ভালো। তার কোনো কিছুতে বাধা দেওয়া তো দূরের কথা, সংসারের ভালো মন্দ সমস্ত কিছুতেই তিনি তার পাশে থেকেছেন। এরপর ভাইয়েরা নিজের নিজের সংসার দেখে নিতে শুরু করলে অসিতবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের সংসারের দিকে মন দিলেন। তবে অসিতবাবু ছেলেকে লেখাপড়া শিখিয়ে ভালোভাবে মানুষ করা ছাড়া আর বিশেষ কিছুই করতে পারেননি। হ্যাঁ, শুধুমাত্র জায়গা কিনে একটা ছোট্ট একতলা বাড়ি করেছিলেন এই শহরেই। তাই বলার মতো তার কাছে বিশেষ কিছু না থাকলেও আছে শুধু তার আদর্শ, তার সম্মান। ঘরে বাইরে সমস্ত মানুষের শ্রদ্ধা ভক্তি তার জীবনের অনুপ্রেরণা ছিল। এর জন্য তিনি নিজে খুব গর্ববোধ করতেন। কিন্তু সেই গর্ববোধে এরকম ভাবে যে ফাটল ধরবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। কারণ তিনি আজকে জানতে পারলেন, বাইরের লোক তাকে শ্রদ্ধা ভক্তি করলেও তার ছেলে চন্দনের মনের মধ্যে বাবা হিসাবে কোনো সম্মান নেই। তিনি এতদিন এত কাছে থেকেও এই জিনিসটা বুঝতে পারেননি। আজও হয়তো তিনি জানতে পারতেন না, যদি না সন্ধেবেলায় তার বন্ধু বরেনের বাড়ি বেড়াতে গিয়ে তাড়াতাড়ি ফিরে না আসতেন। অসিতবাবু মাঝে মধ্যেই তার বন্ধু বরেনবাবুর বাড়িতে সন্ধেবেলায় বেড়াতে যান। বরেনবাবু অবশ্য তার সহপাঠী বা সহকর্মী ছিলেন না, কিন্তু এখানে বাড়িটা করার সময় বরেনবাবু অনেক কিছুর ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন। সেখান থেকে আলাপ পরিচয় হওয়ার পর দুজনেই রিটায়ার করে বন্ধুত্বটা যেন আরও বেড়ে গেল। কিন্তু আজ বরেনবাবু বাড়িতে ছিলেন না বলে অল্প কিছুক্ষণ বসে থেকেই তিনি ফিরে আসছিলেন। বরেনবাবুর বাড়িতে যাওয়া আসার রাস্তা তার বাড়ির পিছন দিক দিয়ে, তাই বাড়ির পিছনে আসতেই তার কানে গেল তার ছেলের চিৎকার। সে তার মাকে রেগে এবং চিৎকার করে বলছিল, বাবা আমার জন্য কি করেছে? সারাটা জীবন বাবা তার ভাই বোনেদের জন্যই করে গেছে, রাজ্যের ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় পড়িয়ে গেছে, কিন্তু আমার জন্য তো কিছুই করেনি। না করে দিয়েছে একটা ভালো বাড়ি, না কিনে দিয়েছে একটা দামি গাড়ি। মা ছেলেকে বোঝানোর চেষ্টা করছে, দেখ বাবা, তোর বাবা ছিল বাড়ির বড় ছেলে, আর সেই সময় ওই বাড়িতে কোনো রোজগার ছিল না। তাই প্রথম দিকটা তোর বাবার ভাই বোনেদেরকে মানুষ করতে গিয়ে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। ছেলে আরো রেগে গিয়ে বলল, সেটাই তো বলছি, পিসিমণিদের গাড়ি বাড়ি আছে, কাকুরাও ভালো বাড়ি করেছে, গাড়ি কিনেছে, কিন্তু আমাদের কই? বাবা যদি টিউশনি পড়ানোর টাকা নিত তাহলে ওখান থেকেও অনেক কিছু হতে পারত, কিন্তু উনি আদর্শ দেখাতে গেছেন। আদর্শ ধুয়ে কি জল খাবো, নাকি আদর্শ নিয়ে বাড়ি গাড়ি হবে? কথাগুলো শুনতে শুনতে অসিতবাবুর কান ঝালাপালা করে উঠল, বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইল। তিনি ওখান থেকে সরে এলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কিন্তু তিনি তখনই বাড়ি ঢুকলেন না, আরো কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে তারপর ব্যথিত মন নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে দেখলেন ছেলে তার ঘরে কিছু করছে এবং স্ত্রী সবিতা দেবী মন খারাপ করে বসে আছেন। টিভি চলছে, কিন্তু তার দিকে তার নজর নেই। ওই কথাগুলো শোনার পর থেকে অসিতবাবুর মন ভীষণ খারাপ, কিন্তু তবুও তিনি সবিতা দেবীকে কিছু বুঝতে দিলেন না। তিনি পরিস্থিতি হালকা করার জন্য বললেন, তোমার খাবার করা হয়ে গেছে? সবিতা দেবী বললেন, হ্যাঁ হয়ে গেছে। তুমি কি খাবে এখন? হ্যাঁ, একটু পরে দিয়ে দাও। একটু পরে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। সবিতা দেবীও তাকে আর কিছু বললেন না, যদিও অসিতবাবু বুঝতে পেরেছিলেন তিনি কষ্ট পাবেন বলে এসব কথা সবিতা দেবী বলবেন না। অসিতবাবু তার ছেলেকে খুবই ভালোবাসতেন, আজও বাসেন, অথচ সেই ছেলেই আজ মনে করে
তার জন্য তার বাবা কিছুই করেনি। কি করে ভুলে গেল সে? তাকে খাইয়ে পরিয়ে মানুষের মতো মানুষ করেছেন। আজ সে ইঞ্জিনিয়ারিং করে ভালো কোম্পানিতে চাকরি করছে। শুরুর দিকে বেতন কম পেলেও এখন তার বেতন বাড়তে শুরু করেছে। তা সত্ত্বেও ছেলে বলছে বাবা আমার জন্য কি করেছে। তার জন্য নাকি দামি গাড়ি দামি বাড়ি করে দেওয়া উচিত ছিল। এসব নানা কথা ভাবতে ভাবতে অসিতবাবু ঘুমিয়ে পড়লেন। চিন্তায় চিন্তায় সবিতা দেবীরও রাতে ভালো ঘুম হয়নি। তাই সকালে যখন ঘুম ভাঙল তখন বেশ দেরি হয়ে গেছে। অন্যান্য দিন খাবার করতে দেরি হলেও চন্দন একটু অপেক্ষা করে, কিন্তু আজ বলল আমাদের মালিক আসবে, দেরি করা যাবে না। তাই কিছু খেয়েও গেল না আর নিয়েও গেল না। সবিতা দেবীর মনটা তাই সকাল থেকে আরো খারাপ। তিনি খাবার বানানো বন্ধ করে মন খারাপ করে বসেছিলেন। এমন সময় অসিতবাবু বাজার করে ফিরলেন। সবিতা দেবী জিজ্ঞেস করলেন, আরেকবার চা খাবে? অসিতবাবু বললেন, না, টিফিন করে খাবো। সবিতা দেবী বললেন, কিন্তু টিফিন এখনো বানানো হয়নি। কেন? চন্দন টিফিন নিয়ে যায়নি? সবিতা দেবী বললেন, না, তার কোম্পানির মালিক আসবে বলে আগেই চলে গেছে। তখন সবিতা দেবী অসিতবাবুকে বললেন, তুমি চন্দনের টিফিনটা একটু অফিসে পৌঁছে দিয়ে আসবে? অসিতবাবু বললেন, হ্যাঁ, দিয়ে আসবো। এ কথা শুনে সবিতা দেবীর মনটা একটু স্বাভাবিক হলো এবং টিফিন বানাতে ঢুকলেন। একটু পরে স্বামীকে খেতে দিয়ে ছেলের টিফিনটা রেডি করে দিয়ে একটু শান্ত মনে বসলেন। অসিতবাবু স্নান সেরে রেডি হয়ে ছেলের টিফিন হাতে নিয়ে বেরোলেন। তারপর অটো, বাস, আবার অটো ধরে ছেলের অফিসে পৌঁছালেন। কিন্তু গেটে গিয়ে তিনি চন্দনের বাবা বলার পরও দারোয়ান ঢুকতে দিল না। বলল, আজ মালিক বাবু এসেছেন, একটু পরেই বের হবেন, তাই আপনি একটু অপেক্ষা করুন। অসিতবাবু তাই বাইরেই রোদের মধ্যে অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর দেখলেন গেট খোলা হচ্ছে। তারপর একটা দামি গাড়ি বেরিয়ে এলো। পিছন পিছন উচ্চপদস্থ লোকজনের সাথে তার ছেলে চন্দনও আছে। অসিতবাবু অপেক্ষা করছেন, গাড়ি বেরিয়ে গেলে তারপর যাবেন। তাই তিনি একপাশে দাঁড়ালেন। চন্দন দূর থেকে বাবাকে টিফিনের ব্যাগ হাতে দেখে খুব রেগে গেল। বস যদি জিজ্ঞেস করে তাহলে তার প্রেস্টিজ গেল। কি দরকার ছিল টিফিন নিয়ে আসার? অসিতবাবু দেখলেন তার কাছে গাড়িটা এসে আবার দাঁড়িয়ে গেল। একটি কোট প্যান্ট পরা ভদ্রলোক গাড়ি থেকে নেমে অসিতবাবুর সামনে এসে বলল, স্যার, আপনি অসিতবাবু তো? অসিতবাবু বললেন, হ্যাঁ, কিন্তু আপনি? ভদ্রলোক প্রণাম করে বললেন, ভালো আছেন স্যার? আমি অভিরূপ। অসিতবাবু অবাক হয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, হ্যাঁ ভালো, কিন্তু আপনি, মানে তুমি? ভদ্রলোক বললেন, স্যার, আমি আপনার স্কুলে পড়তাম আর আপনার বাড়িতেও পড়তে যেতাম। আপনি বাড়িতে গেলে না খাইয়ে ছাড়তেন না, দরকারে আমাকে বই খাতাও কিনে দিয়েছেন। অসিতবাবুর চোখ দুটি এবার চকচক করে উঠল। বললেন, হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তুমি ভালো আছো বাবা? তুমি এত বড় মাপের মানুষ হয়েছ, আমার খুব ভালো লাগছে। অভিরূপ বলল, স্যার, আপনি কি এখানেই এসেছিলেন? ততক্ষণে তাদের সাহেব কাউকে প্রণাম করছে দেখে গার্ড সমেত সবাই এগিয়ে এসেছে। সিকিউরিটি গার্ড বলল, স্যার, উনি চন্দনবাবুর বাবা। চন্দনবাবুর টিফিন নিয়ে এসেছেন। অভিরূপ বলল, ও তাই, চলুন চলুন, আপনি ভেতরে চলুন স্যার, ভেতরে গিয়ে আমরা কথা বলি। এরপর অভিরূপ খুব আদর যত্ন করে অসিতবাবুকে অফিসের গেস্ট রুমে নিয়ে গিয়ে বসালেন। চা জলখাবার আনতে বলে অসিতবাবুর সঙ্গে কথা বলতে শুরু করলেন। অভিরূপের মনের ব্যাকুলতা দেখে অসিতবাবু তার পুরনো ছাত্রের সঙ্গে মন খুলে কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ পর অফিসের সমস্ত স্টাফদের ডেকে অভিরূপ তার স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন, ইনি হলেন আমাদের অসিত স্যার। স্যারের পড়ানো এবং কথাতে এমন জাদু ছিল যে তিনি হিরে তৈরি করতে জানতেন। তাই আমার মতো অনেকেই যারা পড়াশোনায় প্রথমে একদমই ভালো ছিল না, তারাও স্যারের পরশ পেয়ে এবং স্যারের কাছে পড়াশোনা করে সবাই ভালো ফল করেছে। তারা অনেকেই আজ দারুণভাবে প্রতিষ্ঠিত। স্যারের আরও একটা বিশেষ গুণ, তিনি টিউশনের পয়সা নিতেন না। এমনকি আমরা খুব গরিব ছিলাম বলে আমাকে উনি অনেকবার বই খাতা কিনে দিয়েছেন। বাড়িতে গেলে না খাইয়ে ছাড়তেন না। আমি সারা জীবন স্যারের কাছে ঋণী থাকব।
আমাদের অফিসের চন্দন খুব ভাগ্যবান যে এরকম একজন মানুষকে বাবা হিসাবে পেয়েছে। কাছ থেকে স্যারের মতো মানুষের সান্নিধ্য পেয়েছে। দূরে দাঁড়িয়ে চন্দন তার বাবাকে এভাবে সম্মানিত করতে দেখে অবাক হয়ে গেল। এরপর অভিরূপ অসিতবাবুকে বসিয়ে আদর যত্ন করে অনেক কিছু খাওয়ালেন। তারপর তার কয়েকজন বন্ধু ও সিনিয়র দাদার সাথে ভিডিও কনফারেন্সে অসিতবাবুর সঙ্গে কথা বলালেন। এরপর অভিরূপ কিছুক্ষণ তাদের সাথে আলাদা করে কথা বলল। কিছু পরে বিদায় নেওয়ার আগে অভিরূপ বলল, স্যার, আপনি যা করেছেন তার ঋণ কেউ শোধ করতে পারবে না, কিন্তু আমরা আপনাকে গুরুদক্ষিণা হিসাবে কিছু দিতে চাই। আপনি কিন্তু দয়া করে না বলবেন না। আপনি সারা জীবন কিছুই নেননি, সবই না বলে গেছেন। আজ দয়া করে বলবেন না। আমি একটা 4 চাকা গাড়ি আপনাকে গিফট হিসাবে দিতে চাই। অসিতবাবু বললেন, এত দামি জিনিস আবার কেউ গিফট দেয় নাকি? অভিরূপ হাত জোর করে বলল, স্যার, আপনি না বলবেন না। আমি এখন এই কোম্পানির মালিক। একটা গাড়ি আমার কাছে এমন কিছু ব্যাপার না, কারণ আমার জীবনের এত যে বড় হওয়া, এতে আপনার অনুদান অনেকখানি। আর আজ ভিডিও কলে আপনার সাথে যাদের কথা বলালাম, আপনার ওইসব ছাত্ররা একসাথে প্রমোটিং এর বিজনেস করছে। ওরা একটা বড় ফ্ল্যাট আপনাকে গিফট করবে বলেছে। আপনি এটাতেও কিন্তু না বলতে পারবেন না। অসিতবাবু আরো অবাক হয়ে গেলেন এবং বললেন, এটা কি তোমাদের ঠিক হচ্ছে? অভিরূপ বলল, হ্যাঁ স্যার, যে মানুষটা এত ছাত্রছাত্রীর জন্য যা করেছে তার প্রতিদানে এটা তো কিছুই নয়। আমি কালকেই আপনার বাড়িতে নতুন গাড়ি পৌঁছে দেব। আর 2 দিন পর আপনার ওই ছাত্রদের একটা বড় অ্যাপার্টমেন্টের উদ্বোধন হচ্ছে। তারা ওই দিনই আপনাকে একটা ফ্ল্যাট গিফট করবে। স্যার, আপনার অনেকটা দেরি হয়ে গেল, চলুন আপনাকে কাউকে পৌঁছে দিতে বলি। এরপর অভিরূপ তার ড্রাইভারকে বলল, স্যারকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আর চন্দনকে ডেকে বলল, চন্দন, আজ যে আমার মনটা কি খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। আমি স্যারকে একটা দামি গাড়ি গিফট করব বলেছি। আমি ফোন করলে তুই কাল একবার অফিস থেকে শোরুমে যাবি, গাড়ির মডেল ও কালার পছন্দ করে নিবি। আর সেই সাথে 2 দিন পর স্যারের আরো কিছু ছাত্র একটা বড় ফ্ল্যাট গিফট করবে। তোরা শিফট হয়ে যাস। আর তুইও তো এমনিতেই ভালো কাজ করিস। আজ তোর পরিচয় জেনে আমার ভরসা আরো বেড়ে গেল, কারণ তুই স্যারের আদর্শে গড়া, তাই তুইও অনেক বড় হতে পারবি। আমি তোকে ওপরে ওঠার জন্য দাদার মতো সাহায্য করব। তবে একটা কথা শুনে রাখ, যদিও আমি জানি তুই এরকম কিছু করবি না, তবুও বলছি, যদি কখনো শুনি আমি তোর বাবা মাকে কোনোভাবে অবহেলা করেছিস বা কষ্ট দিয়েছিস, তাহলে সেদিনই তোকে চাকরি থেকে বরখাস্ত করব এবং কোথাও যাতে চাকরি না পাস তার ব্যবস্থাও করব। চন্দন বলল, না স্যার, আমাকে আপনি সব দিক থেকেই ভরসা করতে পারেন। এদিকে অসিতবাবু বাড়ি ফিরে স্ত্রীকে কিছুই বলেননি, শুধু বলেছিলেন, আমার একজন পুরনো ছাত্রের সাথে দেখা হয়েছিল। কিন্তু ছেলে সন্ধেবেলায় অফিস থেকে বাড়ি ফিরে বাবার কাছে এসে বাবার পায়ে ধরে ফেলল। বলল, বাবা, এতদিন তোমাকে আমি ভুল বুঝে এসেছি, তোমাকে অনেক দোষারোপ করে এসেছি। আমি বুঝতে শিখিনি মান সম্মান আদর্শের গুরুত্ব, কিন্তু আজকের ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি মান সম্মান আদর্শ টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। এগুলো দীর্ঘদিন ধরে তিল তিল করে অর্জন করতে হয়। তুমি আমাকে ক্ষমা করো। আমি কালকেও তোমার নামে মায়ের কাছে অনেক কথা বলেছি। অসিতবাবু বললেন, আমি জানি বাবা। তুমি জানো? হ্যাঁ রে, আমি বাড়ির পিছনে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি। বাবা, তুমি তারপরেও আজকেই আমার জন্য এত কষ্ট করে টিফিন নিয়ে গিয়েছিলে। তুমি কি মানুষ না দেবতা? কিছু না বাবা, আমি তোর বাবা, পায়ে নয়, আয় বুকে আয়। এই বলে ছেলেকে বুকে টেনে নিলেন। বললেন, বাবা মা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে। চন্দন থামিয়ে দিয়ে বলল, না বাবা না, জীবন দেওয়া তো দূরের কথা, তোমাকে আর কোনো দিন কোনো কষ্ট করতে দেব না। আর আমি কথা দিচ্ছি, তোমাকে এমন কিছু কোনোদিন বলবো না যাতে তুমি কষ্ট পাও। সবিতা দেবী বাবা ছেলের সুন্দর সম্পর্কের এই মহামিলন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তিনি জানেন না। তিনি এবার বললেন, চন্দন,
তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না রে বাবা। চন্দন তখন অফিসের সমস্ত ঘটনা মায়ের কাছে বলল। চন্দন এত উৎফুল্ল হয়ে মায়ের কাছে কথাগুলো বলছিল যে সবিতা দেবী সেসব শুনে এবং ছেলের অফিসে স্বামী এত সম্মানিত হয়েছে জেনে আনন্দে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। চন্দন বাবার দিকে তাকিয়ে বলল, জানো বাবা, অভিরূপদা বলেছে তোকে আমি ভাইয়ের মতো গাইড করব। তুই অনেক বড় হবি, আমার এই কোম্পানির থেকেও আরো বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি করবি। আর যদি নিজে বিজনেস করতে চাস তাও আমি তোকে হাতে ধরে গাইড করব। বাবা, সত্যি বলছি, আজ আমি ভীষণ খুশি। অসিতবাবু বললেন, প্রতিটি বাবা মাই চাই নিজের ছেলে মেয়েকে খুশি দেখতে, তাই তোর খুশি আমাদেরও খুশি। আশীর্বাদ করি তুইও জীবনে অনেক বড় হ। পরের দিন বিকালে চন্দন অভিরূপের দেওয়া গাড়ি নিয়ে এলো, আর তার দুদিন পর নতুন ফ্ল্যাটের চাবিও এসে গেল। দু একদিনের মধ্যেই তারা নতুন ফ্ল্যাটে শিফট করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনার কি মনে হয় অসিতবাবুর আদর্শ কি ঠিক ছিল না ভুল? আপনারা ঠিক বা ভুল কথাটি লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ইউটিউবের নতুন জিনিস হাইপ দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, নমস্কার।